দেখেন, যেটা ভালো সেটা প্রচার করতে হবে। আপনি ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারেন, আমিও করি। আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা না, কিন্তু আপনার পরিবারের কাছেও ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা, যে ফলটা, সেটা পৌঁছে যাবে। বাংলাদেশে প্রথমবারের মতন একটা ভিন্ন রকম উদ্যোগ, এবং আমি মনে করি যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা বিশাল উপকৃত হবে। বাপরে, আজকে একটা খবর দেখে চমকে উঠলাম। বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ। তার মানে বিশ্বের যেই শত শত দেশ আছে তার মধ্যে 50টা দেশ শক্তিশালী, সেই তালিকায় বাংলাদেশ আছে 47তম অবস্থানে। প্রিয় দর্শক, এটা কি ভাবা যা? বিশ্বের শক্তিশালী 50টি দেশের মধ্যে বাংলাদেশের নাম। বিশ্বের মাঝে অন্যতম সেই 6টি বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশ এগিয়ে আছে। এবং এই কথাটা বইলা প্রফেসর ইউনূস কত বড় একটা উপকার করছেন, এই জিনিসটা মাথায় রেখেন। এই বিষয়টার আমরা সুবিধা নেব, এইখানে আমাদের নতুন পরিকল্পনা করতে হবে। এই সুবিধাটা আমরা পুরাটা নিতে পারি কিভাবে? আমরা এই আমেরিকান ট্যারিফের সুবিধা কাজে লাগায় বাংলাদেশের ইকোনমিকে চাঙ্গা করে দিতে পারি। এইটা হলো ইউনূস সাহেবের কারিশমা, এইটাই হলো ইউনূস স্যারের বাণিজ্য যুদ্ধ, এইটাই হলো ইউনূস সাহেবের ব্রেন। এগুলা কইরা দেশটাকে সে বাঁচাইতে চায়, দেশটাকে সে রাখতে চায়। বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাটে কি একটা বিমান ঘাঁটি তৈরি হতে যাচ্ছে? চায়না এবং পাকিস্তানের ইনভলভমেন্ট অনিবার্যভাবেই ভারতের চিকেন স্নেকের এত কাছাকাছি একটা জায়গায় বাংলাদেশের একটা বিমান ঘাঁটি তাদের স্ট্র্যাটেজিক মারাত্মক ঝুঁকি তৈরি করতে যাচ্ছে। এটা নিয়ে বিরাট আলোচনা। মির্জা আব্বাস 17 বছরে বিএনপির নেতা কর্মীরা ধান খেতে, পাট খেতে ঘুমাইছে, হাততে ঘুমাইছে, না খাইয়া মারা গেছে, তাদেরকে পিটাইয়া মারছে। আর তুমি শুয়ারের বাচ্চা কি কইরা এয়ার কন্ডিশন রুমে তোমার বাসায় ঘুমাইছো, তোমার হেফাজত করার জন্য হাসিনা পুলিশ পাহারা দিছে। দর্শক, এই প্রথমবারের মতো ডক্টর মোহাম্মদ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যেই সিদ্ধান্তটির সুবাতাস বয়ে যাবে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। প্রিয় দর্শক, এই সুসংবাদটি শুধু বড় লোকদের জন্য নয়, বরং বাংলাদেশে থাকা প্রত্যেকটি অঞ্চলে পৌঁছে যাবে। প্রিয় দর্শক, হঠাৎ করে তিনি কি এমন উদ্যোগ নিয়েছে যেটার কারণে বিভিন্ন বিশ্লেষক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাহবা দিচ্ছে, এমনকি যারা তার সমালোচনা করত তারাও এখন তার এই কাজটাকে নিয়ে বিভিন্নভাবে আলোচনা করে ছড়িয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, সেটি কিন্তু আশা করছি আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, রাজনৈতিক বিশ্লেষক জ্যাকব মিল্টন ইতিমধ্যেই মির্জা আব্বাসের বিরুদ্ধে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে, যেখানে তিনি বলেছেন শেখ হাসিনার আমলে বিএনপির বিভিন্ন নেতা কর্মীদেরকে জেল জুলুম দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করা হলেও মির্জা আব্বাসকে কেন হেনস্থা করা হয়নি। বিশেষ করে বিএনপির উচ্চ পর্যায়ের বিভিন্ন নেতা কর্মীদেরকেও কিন্তু নির্বাচনের আগে ধরে নিয়ে গিয়ে জেলে রাখা হয়েছে, এমনকি তাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে নির্বাচনে আনার জন্য। কিন্তু প্রিয় দর্শক, মির্জা আব্বাসের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ কিন্তু নেই। তো প্রিয় দর্শক, এই প্রশ্নটির উত্তর আপনারা কি মনে করছেন সেটি কিন্তু জানাবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দেখেন, যেটা ভালো সেটা প্রচার করতে হবে। আপনি ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারেন, আমিও করি। আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা না, কিন্তু কিছু সিদ্ধান্ত আপনার পরিবার পর্যন্ত স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। মানে আপনার পরিবারের কাছেও ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা, যে ফলটা, সেটা পৌঁছে যাবে। বাংলাদেশে প্রথমবারের মতন একটা ভিন্ন রকম উদ্যোগ, এবং আমি মনে করি যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা বিশাল উপকৃত হবে। বিশাল, সিরিয়াসলি আমি চাই যারা এই বিষয়টা, ভালো কাজকে উৎসাহিত করা আমাদের কাজ, দায়িত্ব, ভিডিওটা শেয়ার করবেন। সারা দেশে প্রথমবারের মতন সরকারি ফার্মেসি চালু হচ্ছে। সরকারি ফার্মেসি বিষয়টা কি, সিস্টেমটা কি? আজকে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যিনি বিশেষ সহকারী আছেন অধ্যাপক সাইদুর রহমান, তিনি আপনার এই তথ্য দিয়েছেন যে সরকারের নির্দেশে দেশের গরিব মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য সারা বাংলাদেশের যেই সরকারি হাসপাতালগুলো আছে সেখানেই আপনার এই সরকারি ফার্মেসিগুলো চালু হবে। তো প্রায় 250 আইটেমের ঔষধ, যেগুলো কমন ব্যবহারের ওষুধ বা আমজনতা গণহারে আমরা যে ওষুধগুলো খাই, সরকার আইডেন্টিফাই করেছে প্রায় 250 আইটেমের ওষুধ থাকবে। তো সেখানে দাম কেমন হবে? বাজারে যে ওষুধটা ফার্মেসিতে 100 টাকা, ওই ফার্মেসিতে এই ওষুধটার দাম হবে 33.33 টাকা 33 পয়সা। আপনার বলা হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস, অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে, কিন্তু কোথাও নেই ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই, মানে এই ওষুধের সার্ভিসটা নেই। এটা হবে একটি নতুন বন্দোবস্ত যা চালু করতে যাচ্ছে। সরকারি যত হাসপাতাল এবং ক্লিনিক আছে
সেখানে এই ফার্মেসিটা করা হবে। স্বাস্থ্য বিভাগের সূত্র বলছে সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ঔষধ চুরি ঠেকানো, তাই পুরো ব্যবস্থাকে ডিজিটাল করা হবে। বললাম যে এখানে অব্যবস্থাপনার একটা বিশাল সুযোগ আছে। এইসব প্রকল্পগুলো জনগণের কল্যাণে করা হয়। বাংলাদেশের চিকিৎসা খাতে প্রত্যেক বছর ডক্টর ইউনূস সরকার যে বরাদ্দ দিচ্ছে তা না, এটা নতুন সিস্টেম চলেছে, বাট এর আগেও যতগুলো সরকার ছিল স্বাস্থ্য খাতে ব্যাপক পরিমাণ কিন্তু টাকা দেয়, কিন্তু দুর্নীতি, লুটপাট, চোরদের যন্ত্রণায় এটার সুবিধা সাধারণ মানুষ পায় না। স্বাস্থ্য বিভাগের বক্তব্য অনুযায়ী বছরে 1300 কোটি টাকার ঔষধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনার ইডিসিএল। এবার থেকে বাড়বে বাজেট, প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে কেনা হবে ঔষধ, বাড়ানো হবে উৎপাদন সক্ষমতা। দেশে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপের মতন দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ। একজন রোগীর গড় চিকিৎসা ব্যয়ের 64% যায় ঔষধের পেছনে। ফলে ঔষধ কিনতে গিয়ে বছরে দরিদ্র হন অনেক রোগী। এসব রোগীর কথা চিন্তা করে সরকারের যে নতুন সিস্টেম চালু হবে সেটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ দামে ওষুধ বিক্রির উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আর সরকারি ফার্মেসিতে মিলবে 250 ধরনের ওষুধ। তা দিয়েই শতকরা 85% রোগীর চাহিদা মেটানো সম্ভব এবং চিকিৎসা করা সম্ভব। আপনি ভাবতে পারেন যে এই সিস্টেমটা যদি বাটপাড়ি আর চুরি এগুলা ঠেকানো যায়, তাহলে কি পরিমাণ পজিটিভ ইফোর্ট আপনার পরিবারের জন্য, আমার পরিবারের জন্য হবে। যেটা ভালো কাজ সেটাকে আমরা প্রশংসা করব, উৎসাহিত করব, ইভেন যেন চুরি না হয় সেটার জন্য আমরা নিজেরাও সচেষ্ট থাকবো। বাপরে, আজকে একটা খবর দেখে চমকে উঠলাম। বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ। তার মানে বিশ্বের যেই শত শত দেশ আছে তার মধ্যে 50টা দেশ শক্তিশালী, সেই তালিকায় বাংলাদেশ আছে 47তম অবস্থানে। এটা ইউএস নিউজের তালিকা। এটা হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম। এটির এই সংবাদ মাধ্যমের ওজন কতটুক সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু খবরটা যারাই দিক না কেন বাংলাদেশকে যে নজরে এনেছে এটা কম কি। এইগুলি হলো প্রেরণা। আমাদের এই খবরটা যদি আমাদের আপার আমলে প্রকাশিত হইতো, খাইছিল, বলতো যে সমস্ত কৃতিত্ব শেখ হাসিনার, না এটা নিয়ে দেখা গেল যে 1 মাস ব্যাপী একটা উৎসব হইতো, সেই উৎসবে 100 কোটি টাকা খরচ হয়ে যেত। এখন আর দেখেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস এত বেরসি, বিমস্টেক বৈঠকে সবাই বলছে খুব সফল, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক, এর সাথে বৈঠক, ওর সাথে বৈঠক, তারপরে সভাপতি নির্বাচিত হলো, ফিরে এসে উনি খলিলুর রহমান, তারপরে তার প্রেস সেক্রেটারি ওনাদেরকে পাঠালো, বলো যে যাও তোমরা যে ব্রিফিং করে আসো। ওনার এই ফাত্রার সময় নেই, ফাত্রামি করা, সাংবাদিকদেরকে নিয়ে মজমা বসানো ওই সময় নেই। ওনার পক্ষ থেকে যা বলার প্রেস উইং বলছেন। আর আমি নিজেও দেখছি যে প্রেস উইং খুবই অ্যাক্টিভ। ওনারা যে কোনো কর্মকাণ্ডের সাথে সাথে আমি আমার হোয়াটসঅ্যাপে এতে পাঠাই দেয়, ছবি টবি সহ একেবারে খুব। এত গতিসম্পন্ন প্রেস উইং আমি দেখিনি, খুব দ্রুত। থ্যাংক ইউ এটার জন্য। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। এখন যে প্রসঙ্গটা সেটা হচ্ছে শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশের নাম আসছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজের করা তালিকায় দেখা যায় বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় 47তম স্থানে রয়েছে বাংলাদেশ। এই ক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও পেছনে ফেলে সামনে আছে। এটা হয়তো অনেক ক্যাটাগরি মিলায় একটা তারা সেই পরিমাপে পরিসংখ্যানে চলে আসছে বাংলাদেশের নাম। এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এরপর চীন, সম্ভবত বিতর্ক নেই। রাশিয়া বিতর্ক নেই। যুক্তরাজ্য, জার্মানি বিতর্ক থাকার কথা না। পত্রিকাটি জানায় যেসব দেশ বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে এবং অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখে তাদেরকে ধরা হয়েছে। এছাড়া নিয়মিত সংবাদের শিরোনাম হয়, সবকিছু বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে তাদের পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট, বৈশ্বিক গ্রহণযোগ্যতা, সেই দেশের নেতার কতটুকু অর্থনৈতিক প্রভাব, শক্তিশালী রপ্তানি, রাজনৈতিক প্রভাব এবং শক্তিশালী আন্তর্জাতিক মিত্র রয়েছে সেগুলো দেখা হয়েছে। তালিকাটি বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসাবে আছে ভারত। তাদের অবস্থান 12তম। ভারত আছে 12তম। পাকিস্তান, ভুটান, মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায় নাই। এটাকে এক ফেলে দেওয়া যাবে না। যে ক্রাইটেরিয়াতে তারা বাংলাদেশকে নির্বাচিত করুক না কেন, সেখানে বাংলাদেশ একটা ফ্যাক্টর। ভালো লাগছে যে আপা ছাড়াও বাংলাদেশ যে এগিয়ে যেতে পারে সেটা প্রমাণ। বিনিয়োগ সম্মেলন দেখেন, বিনিয়োগকারীরা কি পরিমাণ আগ্রহ দেখাচ্ছে। এটা এই কন্টিনিউশনটা ধরে রাখতে পারলে ওই আবার মতন 15 বছর লাগবে না, 5 বছরেই বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এবং অত্যন্ত শক্তিশালী একটা দেশে রূপান্তরিত হবে। এখন কতখানি এটা সম্ভব হবে, এটা আমাদের আবার সেই তহিদি জনতা যেভাবে ভাঙচুর, বিক্ষোভ, হামলা টামলা করতেছে, এগুলি যদি বন্ধ না করে তাহলে 12টা বাজবে আর কি। আর যদি এগুলি নিয়ন্ত্রণ করা যায় ইনশাল্লাহ আগাবে। সারা দুনিয়ায় যখন বাণিজ্য যুদ্ধ লাগাই দিছে ট্রাম্প মামা, তখন ওইসব দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আছে কেমনে দেশে বাঁচাইবো, কেমনে মানুষকে বাঁচাইবো। আর আমগো এনে লাগছে কেটা ক্ষমতায় যাইবো, কবে ইলেকশন দিব, ইউনূস সাহেব কবে খেলাইবেন, দেন খেলাইয়া পরে সামলাইবার পারবেন।
যে যুদ্ধ শুরু হয়েছে দুনিয়া জুড়ে, খবর রাখেন, খালি তো রাজনীতি লয়ে আছেন, দুনিয়ার দিকে তাকান, দুনিয়া উল্টো পাল্টা হয়ে যেতেছে, আর আপনারা আছেন নির্বাচন লইয়া কবে নির্বাচন দিবেন, পারলেন হিসেবে পরে সামলেন, পারবেন না। ও যদি সামলাইবার পারে তাহলে ইউনুস সাহেবই পারবে। বন্ধুরা, আপনারা মানে কেউ ভয় পেয়ে যায় না, কিন্তু সামনে দিনকাল খুব ভালো না। এই যে আমরা ইউরোপে আছি, আজকে মানে 2-3 দিনের মধ্যে জিনিসপত্রের দাম বাইরে গেছে, মানে বেশ বাড়ছে। এখন আপনারা কইতেই পারেন আপনারা বিদেশে আছেন, জিনিসপত্রের দাম বাড়লে কি টাকা কামান কিনেন? না রে ভাই, আমাদের লিমিটেড ইনকাম। আমরা যে জিনিসটা 5 টাকাতে কিনতাম সেটা আজকে 60 টাকা হয়েছে। এরকম একটা ঘরের খাবার দাবার জিনিসপত্র কিনতে গেলে কত টাকা এক্সট্রা দিতে হয়, বেতন তো সরকার বাড়ায় নাই। এই হলো দেশের অবস্থা, এই হলো সারা বিশ্বের অবস্থা। বিশ্বের সমস্ত তাবর বললে তাদের মাথা খারাপ, কেমনে এটা সামলাইবো, আর আমাদের দেশে আছে কেমনে গতি লইব, কেমনে ইউনুস সাহেব খেদাইব। আপনারা বললে বিশ্বাস করবেন না। ছোট্ট একটা এক্সাম্পল দেই, শেয়ার বাজার তো শেষ। আমার অ্যাপেলের অনেকগুলো শেয়ার আছে। একটা অ্যাপেলের শেয়ার আমি কিনছিলাম এক সময় $103 দিয়া, আছে আমার কাছে। এটার দাম $260 পর্যন্ত ছিল, বেশি নাই। আজকে যাই দেখি এটার দাম আজকে $180। যদিও আমার লস না, কিন্তু 7-8 বছর টাকাগুলো ভালো রাখছি। কিভাবে নামছে? 9.6% শেয়ার বাজার নেমে গেছে। দুনিয়া কোথায় যেতেছে এই খবর কোনারা রাখেন না? আমি শেয়ার বাজারের দিয়ে তুলনা করলাম। এই শেয়ার বাজারের সাথে কিন্তু পুরো অর্থনীতি জড়িত, যেটা বুঝতে পারছে ইউনুস স্যার। সাথে সাথে চিনি লেগে ফেলাইছে ডক্টর ইউনুস স্যার ট্রাম্প সাহেবরে। যখন পুরা দেশের মালিকরা, পুরা দেশের মন্ত্রী প্রধানমন্ত্রীরা ট্রাম্প সাহেবের উপরে উল্টা শুল্ক আরোপ করতেছে, তখন আমাদের ইউনুস স্যার বুদ্ধি করে উনি আরো শুল্ক কমায়া দিছে এবং সুন্দর একটা চিঠি লিখছে যে আমাদের 3 মাস টাইম দাও। 3 মাস কেন? উনি জানে এই যে সিচুয়েশনটা ট্রাম্প মামা করছে, মামা এটা বেশি দিন রাখতে পারবে না। বিভিন্ন দেশের চাপে, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের চাপে এসে এক সময় এটা কমবে। এই 3 মাসে ছাড় গুছায় ফেলাইব। সুন্দরভাবে চিঠি লিখছেন। এইটা হলো ইউনুস সাহেবের কারিশমা, এইটা হলো ইউনুস স্যারের বাণিজ্য যুদ্ধ। এইগুলো ভাই আমাদের দেশের মানুষের মাথায় যাইব না। আমাদের দেশের পলিটিশিয়ানরা কে কোত্থেকে আসছে আমরা জানি, কার কতটুকু লেখাপড়া আছে এটাও জানি, কার কতটুকু দৌড় আছে এটাও আমরা জানি। এই সিচুয়েশনে যদি ইউনুস স্যার চলে যায় বা ইউনুস স্যারের ভাড়া দেন, এই যে বাণিজ্য যুদ্ধ হয়েছে সামলাইতে পারবেন না ভাই। আপনারা যে যত বড় নেতাই হন, পারবেন না। বড় নেতারা হিমশিম খাইতেছে। দেখেন, চায়না উল্টা আমেরিকার উপরে শুল্ক আরোপ করছে, কানাডা করছে, মেক্সিকো করছে, কিন্তু বাংলাদেশ কি করছে? উনি শুল্ক কমায় দিছে। এইটাই হলো ইউনুস সাহেবের ব্রেন। এগুলা করে দেশটাকে সে বাঁচাইতে চায়, দেশটাকে সে রাখতে চায়। এখন আপনারা এইসব এই ইলেকশন চাইেন না। এই বাণিজ্য যুদ্ধ থেকে আগে আমরা মুক্তি পাই, স্বাভাবিক অবস্থায় আসুক। ট্রাম্প মামা এই জায়গায় থাকবে না, তাকে সরতে হবে। সারা বিশ্ব তার পিছনে লেগে গেছে, অথচ ইউনুস স্যার তার কাল দেওয়ার দিচ্ছে, বলছে যে আমি আসি ভাই, তুমি আমার এলে জিনিসপত্র পাঠো, আমিও শুল্ক কমা দিতেছি। দেখা যাক ট্রাম্প মামা কি করে। ট্রাম্প মামার উপরে ডিপেন্ড করে। যদি অনেকেই বলতেছে না, ট্রাম্পের সাথে তো ইউনুসের সম্পর্ক ভালো না, কিচ্ছু হবে না। ভাইরে, রাজনীতিতে কোনো শেষ কথা নাই। আর ট্রাম্প হলো ব্যবসায়ী, উনি এইসব কেয়ার করে না। ইউনুস না কেনা আইলো বা কেনা গেল, উনার কথা হলো ব্যবসা দরকার। ইউনুসের সাথে তার যে সম্পর্ক আগে খারাপ হয়েছিল ডেমোক্রেট করার জন্য, তাদের ট্রাম্প এলে মনে লইয়া বলে থাকে নাই। এগুলো কয়া মানুষরে ভয় দেখায় না যে ট্রাম্প সাহেব কখনো ইউনুস সাহেবকে কোনো রকম ফেভার করবে না। ফেভার না করলে আচ্ছা স্টার্লিং বাংলাদেশে আসতো না, ফেভার না করলে ট্রাম্প সাহেব শুভেচ্ছাও জানাইতো না। মনে রাখেন, এইখানে কিন্তু একজন আছে মধ্যস্থতাকারী। সেই মধ্যস্থতাকারী হলো ইলন মাস্ক। ইউনুস স্যার জায়গা মতো টুপ দিছে। সে জানে কোন রোগে কোন ওষুধ দিতে হবে। যেহেতু সে অর্থনীতিবিদ, আর ট্রাম্প মামা অর্থনীতি বুঝে, মানে মাল পানি বুঝে, উনি জায়গা মতো টুপ দিয়ে স্টার্লিংকে নিয়ে আসতেছে। নেক্সট মান্থে স্টার্ট হয়ে যেতেছে। তো এই যে জিনিসগুলো উনি করতেছে, এই লোকটারে এখন কিছু মানুষ চান চলে যাক, কিন্তু বাংলাদেশের 7% লোক এখন বলে না ইউনুস স্যার যাবে না, 5 বছর থাকবে। কিন্তু ভাই থাকবে কেমনে? এখন অনেকেই বলতেছেন জাতীয় সরকার, যেটা পিনাকিদা থেকে 3 দশক আগে বলছে যে আমরা এইভাবে কিছু করতে পারি কিনা। এখন অনেকেই বলতেছেন তারেক সাহেব আসুক, ইউনুস সাহেবের সাথে কাজ করুক। মানে যারা তারেক সাহেবের দল করতো বা তারেক সাহেবকে মনে সাপোর্ট করে, বেশ কয়েকটা কন্টেন্ট দেখলাম, তারাও চাচ্ছেন আইনা তারেক সাহেবের এখানে ইউনুস সাহেবের সাথে উপপ্রধান উপদেষ্টা করে বা উপপ্রধানমন্ত্রী করে বা জাতীয় সরকার করে বিভিন্ন দল থেকে ক্রিম মানুষকে দিয়ে অন্তত 2-4-5 বছর দেশটা চালাক। এর মধ্যে সংস্কারটাও হয়ে যাবে, তারপরে দেশ তার আপন গতিতে চলবে। তার সাথে যদি ভাইদামি করে আপনারা তারা বিদায় করে দেন, তাহলে এই যে যুদ্ধ চলতেছে, বাণিজ্য যুদ্ধ, এইখান থেকে আমরা রেহাই পাবো না। অন্য কিছু বাদই দিলাম। ভাবা যায়, মানে ভারতের প্রথম সারির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস
বাংলা। তারা যে খবর দিয়েছে, আমি নিজেও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবর আমরা দেখি নাই। তবে জিনিসটা ভালো হবে যদি এরকম হয়, খারাপ না। বাংলাদেশের লালমনিরহাট যারা আছে, আমাদের সম্ভবত উত্তরবঙ্গ এলাকা, আই ডোন্ট নো, একটু পিছিয়ে পড়া এলাকা, বাট এই এলাকাটা কপাল খুলে যাবে ভাই। কেন? বাংলাদেশের লালমনিরহাটে নাকি বিমান ঘাঁটি তৈরি করতে যাচ্ছে চীন, আর এই বিমান ঘাঁটি তৈরির ফলে হুমকির মুখে ভারতের চিকেন স্ন্যাক। সম্ভবত ভারত এই জিনিসটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে। কেন? গেল কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখলাম যে চিকেন স্ন্যাক এরিয়াতে, আপনি খেয়াল থাকার কথা যে ভারতের সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে, অতিরিক্ত সেনা, রিজার্ভ ফোর্স, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এমন কিছু নাই যেটা তারা সেখানে মোতায়েন করে নেই। তার মানে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথার পরপরই এখানে অনেক কিছু নাড়াচাড়া শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পরপরই ভারতের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের তথ্য প্রকাশ করছে। কেন বাংলাদেশের লালমনিরহাট ভারতের জন্য ঝামেলা? এবার বলি। বাংলাদেশের লালমনিরহাট জেলা ভারতের চিকেন স্ন্যাক এলাকার সাথে সংযুক্ত। বাংলাদেশের এই লালমনিরহাট জেলা পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি যে জেলা আছে সেটার সাথেই কাছাকাছি লেভেলে অবস্থিত। এই আবহে কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি অত্যন্ত আপনার সংবেদনশীল। বাংলাদেশের লালমনিরহাট জেলায় একটি বিমান ঘাঁটি নির্মাণ করছে চীন, এমনই দাবি করা হয়েছে লাইভ হিন্দুস্তানের রিপোর্টে। এদিকে চীনা বিমান ঘাঁটি সংক্রান্ত তথ্য নাকি ভারতের কাছেও পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের লালমনিরহাটের জেলা ভারতের চিকেন স্ন্যাক এলাকার সাথে সংযুক্ত হওয়ায় এহেন পরিস্থিতিতে চীনকে এই এলাকায় বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিয়ে ভারতের উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশ। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী সেই সময় চীনকে এই বিমান ঘাঁটির তৈরির অনুমতি দিয়ে এসে তিনি থাকতে পারেন। তবে এই প্রকল্প নিয়ে দুই দেশের আলোচনার মধ্যে কোন রকম উল্লেখ সরকারি নথিতে নেই। এদিকে এই চীন সফরকালে উত্তর পূর্ব ভারত নিয়ে একটা মন্তব্য করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট অনুযায়ী চীন সফরে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। ওই যে আপনার 7 সিস্টার্স নিয়ে তেনার যে বক্তব্য, এই বক্তব্য থেকে এখানে আসছে। এদিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলায় উন্নয়ন প্রকল্পেরও বরাদ্দ পেয়েছে চীন। এজন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষের কমার্শিয়াল এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এই বন্দর সম্প্রসারণের দায়িত্বে থাকবে। এর আগে ছিল এই বন্দর উন্নয়নের দায়িত্বে ভারতীয় এক সংস্থা, তবে 24 সালে সেই সংস্থা সরে আসে এই প্রকল্প থেকে। এখন সেই সুযোগ কাজে লাগাচ্ছে চীনা সংস্থা। তবে আমরা এতটুকু শুনছি কানে কানে বা লোকমুখে, চীন থেকে সম্ভবত 10টি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান ক্রয় করে এসেছে বাংলাদেশ। এটা কেন করছে আপনারা বুঝতেই পারছেন। ভারতের গণমাধ্যমের এই খবরগুলো আসলে কতটুকু যৌক্তিক অথবা কতটুকু সঠিক হইতেও পারে, কারণ ভারতের সবচেয়ে বড় হেডেক হচ্ছে চীন। চীন প্রতিকায়কে কি করে, আর বাংলাদেশের এই বর্তমান ইন্টারিম সরকার কোথায় কি করছে, আমাদের থেকে, বাংলাদেশের জনগণের থেকেও বেশি কনসার্ন ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। যদি হয় খারাপ না, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতির বিভিন্ন দেশের বিমান ঘাঁটি আছে, তবে চীনের এই বিমান ঘাঁটি আমাদের জন্য কতটুকু কল্যাণকর হবে সেটাও কথা। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।